আজকে আমাদের পড়ার কথা ছিল সংঘর্ষ। তোমাদের কারো কি জানা আছে সংঘর্ষ কাকে বলে? দুইটি বস্তুর বিকর্ষণকে আর কেউ বলতে পারবা? স্যার, দুটি বস্তু যখন একটি অপরটিকে আঘাত করে তখন সেটাকে সংঘর্ষ বলে। কাছাকাছি। আমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা আমি একটু লিখি। কোন ঘটনায় যদি এরকম হয় যে খুব বড় বল খুব ছোট সময় ক্রিয়া করে, ওই ঘটনাটাকে সংঘর্ষ বলে। ওই ঘটনাটাকে সংঘর্ষ বলা হয়। মানে কোন একটা ঘটনায় যদি খুব বড় একটা বল কাজ করে এবং খুব ছোট সময়ের জন্য ক্রিয়া করে, তুমি একটা বস্তুকে ধাক্কা দিয়ে নিয়ে গেলা, এখানেও কিন্তু বল ক্রিয়া করছে, এটাকে কিন্তু সংঘর্ষ বলা যাবে না। তাহলে বল প্রয়োগে কোনো বস্তুকে সরায় নিয়ে যাওয়া আর হঠাৎ করে দুইটা বস্তুর মধ্যে একটা বড় বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া হওয়া, দুইটা আলাদা ঘটনা। আমাদের চাওয়া হচ্ছে উপরেরটা। সংঘর্ষের সংজ্ঞা এটাই যে খুব বড় বল যদি খুব ছোট সময়ের জন্য ক্রিয়া করে তখন সেই ঘটনাটাকে বলা হয় সংঘর্ষ। তো সংঘর্ষের জন্য একাধিক বস্তু হইতেই হবে, একাধিক বস্তু প্রয়োজন পড়বে, একাধিক বস্তু প্রয়োজন। দুইটাই হইতে হবে এমন কোনো কথা নাই, যদি তিনটা হয় হইতে পারে, চারটা হয় হইতে পারে। তাহলে ঘটনাটা কিরকম? একটা বস্তু, ধরো এটা m1 ভরের বস্তু, v01 বেগে আসতেছে। আরেকটা বস্তু সামনে আছে, সেটা m2 ভরের বস্তু, v02 আদি বেগে চলতেছে। কোন একটা সময় এদের দেখা হয়ে গেল। দেখা হওয়ার শর্ত হচ্ছে v01টা অবশ্যই v02 এর থেকে বড় হইতে হবে। যেহেতু ডান দিকে যাচ্ছে, পেছনের বস্তুটার গতি বড় না হইলে সামনের বস্তুটাকে সে ধরতে পারবে না, সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা সংঘর্ষ হওয়ার একটা শর্ত, পেছনের বস্তুর গতি বেশি হতে হবে। সংঘর্ষ হইল, তারপরে বস্তু দুইটা ভর তো চেঞ্জ হবে না, ভিন্ন ভিন্ন গতিতে চলতে থাকবে। প্রথমটা m1 ভর ছিল, ঠিক আছে, পরে m2 ভর ছিল, ঠিক আছে। পরে দেখা যায় প্রথম বস্তুর বেগ v1, দ্বিতীয় বস্তুর বেগ v2, এভাবে চলতেছে। আমাদের ঘটনাটা হচ্ছে এইটা, সামনেরটাও না, এটাও না, এটাও না। এইখানে এই অল্প সময়ের জন্য যখন সংস্পর্শে ছিল, এই ঘটনাটা হচ্ছে সংঘর্ষ। আমরা এই যখন টাচে আছে ওই সময়ের জন্য কোনো সমীকরণ পাই নাই, টাচের জাস্ট আগে আর টাচের জাস্ট পরে, এই দুইটা সময়ের জন্য খুব অল্প সময়, 1 সেকেন্ডের চাইতে কম, 1 সেকেন্ডের চাইতে কম সময়ের জন্য যে ঘটনাটা ঘটছে এর আগে পরের শক্তি বা ভরবেগের সমীকরণ আমাদের জানা আছে। ভরবেগের সমীকরণ আর শক্তির সমীকরণ জানা আছে। যখনই কোনো সংঘর্ষ হয় বা আঘাত হয় তখন দুইটা সমীকরণ আমাদের সামনে আসে। একটা হচ্ছে m1 v01 প্লাস m2 v02
ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এখানে m01 m তো ভর, প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর। v01 হচ্ছে m1 ভরের বা m1 বস্তুর আদিবেগ, আর এটা হচ্ছে v02 হচ্ছে m2 বস্তুর আদিবেগ। তেমনি ভাবে v1 হচ্ছে m1 বস্তুর ভরের শেষ বেগ, আর v2 হচ্ছে m2 বস্তুর ভরের শেষ বেগ। ওকে, আমরা যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা সব সময়ের জন্য সত্য। কি আর্জেন্টিনা জিতে গেছে? আর্জেন্টিনা জিতে গেছে। আচ্ছা, শক্তির যে সমীকরণটার কথা বলবো এখন, সেটা কিরকম লিখি। গতি শক্তির যে সমীকরণটা, হাফ m1 v01 স্কয়ার প্লাস হাফ m2 v02 আচ্ছা v01 আর v02 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। প্রথম যে সমীকরণটা লিখছি এই সমীকরণটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এই সমীকরণটা কিসের সমীকরণ? ভরবেগের সংরক্ষণশীলতা। সবার মনে আছে নিশ্চয়ই, প্রথম সমীকরণটা ভরবেগের সংরক্ষণশীলতা। এই যে ভর আর বেগের গুণফল ভরবেগ, ভরবেগ ভরবেগ ভরবেগ, সামনে পিছনে ভরবেগ। আমরা বলতে পারি যে কোন একটা ঘটনার আগের ভরবেগের সমষ্টি, এই যে যোগ করছি সমষ্টি, আর ওই ঘটনাটার পরে যে ভরবেগ এর সমষ্টি সমান। এটা সবসময়ের জন্য সত্য। এটা সারা জীবন যে কোনো জায়গায়, পৃথিবী মহাকাশে যেখানে যাও সবসময়ের জন্য সত্য। কিন্তু নিচের যে সমীকরণটা লিখছি এই সমীকরণটা সবসময় সত্য না। তোমরা কি এটা জানো? জানো তো নিশ্চয়ই। বলো তো এটা কখন সত্য আর কখন সত্য না, নিচের সমীকরণটা? এটা তো কি শুধু স্যার গতিশক্তির ক্ষেত্রে সত্য? হ্যাঁ, গতিশক্তির ক্ষেত্রে তো সত্য। হ্যাঁ, আর কি বলতেছো? সংরক্ষণশীলতা কি বললাম নুসরাত? ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে। উপরেরটা তো ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীলতা সবসময় সত্য। এটা তুমি বললেও সত্য, না বললেও সত্য। যেখানে যাও, যেভাবে ঘটাও যে কোনো একটা সংঘর্ষ, সবসময় 1 নম্বর সমীকরণটা সত্য। কিন্তু 2 নম্বর সমীকরণটা সবসময় সত্য না। 2 নম্বর সমীকরণটা কখন সত্য? যদি কোনো একটা সংঘর্ষ বা যে কোনো একটা ঘটনায় শক্তির অপচয় না ঘটে বা শক্তির রূপান্তর না ঘটে। আমি বলতেছি ঘটনাটা কি, রূপান্তর না ঘটে তাহলে সত্য। যদি কোনোভাবে শক্তির রূপান্তর ঘটে যায়, মনে করো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইলো, শব্দ হয়ে গেল, সাউন্ড হবে, এটা স্বাভাবিক, সাউন্ড হইলো, বা অন্য কোনো ভাবে ঘষা লাগলো, ঘর্ষণের কারণে শক্তি ব্যয় হয় আমরা জানি। তাহলে ঘষা লাগা ছাড়া তো সংঘর্ষ হয় না। তাহলে এই সমীকরণটা সত্য হবে না। কোনোভাবে যদি শক্তির রূপান্তর হয়, রূপান্তর বলতে এটাই মনে রাখা আপাতত যে সাউন্ড হওয়া যাবে না। কোথাও যদি সংঘর্ষের কারণে সাউন্ড হয়ে যায়, তার মানে কি, আগে যে শক্তি নিয়ে দুইটা বস্তু আসছিল, শব্দের কারণে তো কিছু শক্তি ব্যয় হয়ে গেছে, তাহলে তারপরে গতি শক্তি কিভাবে সমান থাকবে? এখানে তো আরো কিছু শব্দ শক্তি যোগ করলে তাহলেই সমান হবে। আর যদি তাপ উৎপন্ন হয় তাহলে কিছু শক্তি তাপ শক্তি যোগ করতে হবে। আবার ঘর্ষণ যদি হয় তাহলে ঘর্ষণের কারণে কিছু যে শক্তি ব্যয় হয়েছে সেটাও যোগ করতে হবে, তাহলে ডান পাশেরটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এই সমীকরণটা কখন সত্য আমি দু একজনকে জিজ্ঞাসা করি। আফরোজা বলো তো, দ্বিতীয় যে সমীকরণটা, 2 নম্বর সমীকরণটা কখন সত্য? 2 নম্বর সমীকরণ সংঘর্ষের ক্ষেত্রে। না, সংঘর্ষের ক্ষেত্রে তো অবশ্যই।
কিন্তু সংঘর্ষের কন্ডিশনটা কি? দুইটা বস্তুর ঘর্ষণ হইতে হবে আর সাউন্ড করা যাবে না। মানে কোনোভাবে শক্তির রূপান্তর হওয়া যাবে না, শুধু গতিশক্তি ছিল আগে, ঘটনার পরেও শুধু গতিশক্তি থাকা যাবে, অন্য কোনো শক্তি হওয়া যাবে না, তাপ উৎপন্ন হওয়া যাবে না, শব্দ হওয়া যাবে না, ঘর্ষণ হওয়া যাবে না। কোনো কিছু হইলেই আমার এই সমীকরণটা সত্য হবে না। তোমাদের এসব বলে দিবে না, কিন্তু বোর্ডে সাধারণত এরকম কোশ্চেন দিয়ে দেয়, তখন ঝামেলায় পড়বা, এই জন্য জানায় রাখলাম আর কি। আমাদের যে কোনো কেসে সাধারণত এই দুইটা সত্যই থাকবে, সমানই থাকবে, দুইটাই সত্য থাকবে। এখন এই দুইটা সমীকরণ যদি সত্য হয়, মানে এই সংঘর্ষটা শক্তির অপচয় না হয়, আমি যে সংঘর্ষটার কথা বলতেছি, তো এই সংঘর্ষটাকে বলি আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি কোনো একটা সংঘর্ষে শক্তির অপচয় না হয়, শক্তির রূপান্তর না হয়, তাপ উৎপন্ন হবে না, শব্দ উৎপন্ন হবে না, তখন সেই সংঘর্ষটাকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। এক কথায় যদি বলে দেয় যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, তাহলে দুইটা সমীকরণই সত্য। ওকে, এবার যদি দুইটা সমীকরণ সত্য হয়, আমরা 9-10 থেকে পড়ে আসতেছি যে আমরা এই V1 আর V2 এটা বের করে ফেলতে পারি, এই দুটো সমীকরণ সমাধান করে V1 আর V2 বের করে ফেলতে পারি। V1 এর সমীকরণটা কি হয় শেষ পর্যন্ত, নিচে M1 প্লাস M2 চলে আসে, উপরে M1 মাইনাস M2, V01 প্লাস এখানে নিচে আবার M1 প্লাস M2, এর সাথে V02 আর উপরে 2M2। যখন আমরা প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করি, তখন এরকম একটা সমীকরণ পাই। আর যদি আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করি, তখন সমীকরণটা কেমন হবে? কেউ কি মুখস্থ বলতে পারবা V2 এর সমীকরণটা? স্যার 2m0m1 divided by m1 plus m2 ভূমিকম্প হচ্ছে না? জি স্যার। ভূমিকম্প হচ্ছে না? ঢাকা যারা আসো, অনেক জোরে ভূমিকম্প হচ্ছে না? স্যার বুঝতেছেন আপনার কথা। হ্যাঁ, অনেক জোরে ভূমিকম্প হচ্ছে, অনেক জোরে। আচ্ছা, থেমে গেছে। আচ্ছা, V2 এর সমীকরণটা বলো। স্যার 2m1, আচ্ছা, নিচে হচ্ছে গিয়ে m1 plus m2। আচ্ছা, 2m1 নিচে হচ্ছে m1 প্লাস m2, তারপরে সাইডে হচ্ছে গিয়া V01, আচ্ছা, তারপরে প্লাস m2 minus m1, m2 মাইনাস m1 ডিভাইডেড নিচে বাই m1 plus m2, m1 প্লাস m2, এর সাথে V02 গুণ হবে। গুণ হচ্ছে গিয়া V02। ওকে, দেখো সমীকরণ দুটোর মধ্যে মিল আছে। যখন তুমি প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করবা, তখন নিচে তো সব ক্ষেত্রেই নিচে একই, চারটা অংশেই নিচে m1 প্লাস m2, দুটো বস্তুর ভরের যোগফল চারটা ক্ষেত্রেই। এখন উপরে কি, যখন প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করতেছো, তখন m1 মাইনাস m2, ঠিক আছে, এর সাথে প্রথম বস্তুর আদিবেগ। আর দ্বিতীয় অংশে দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ কিন্তু দ্বিতীয় বস্তুর আদিবেগ। উল্টাটা হচ্ছে উপরে দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করতেছ, তাহলে দ্বিতীয় বস্তুর ভর থেকে প্রথম বস্তুর ভর বিয়োগ, আর যেহেতু এটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করতেছ, তাহলে দ্বিতীয় বস্তুর আদিবেগ দিয়ে গুণ, আর এখানে প্রথম বস্তুর ভরের দ্বিগুণ আর প্রথম বস্তুর আদিবেগ। এভাবে তুমি মুখস্থ রাখতে পারো। ওকে, এবার হচ্ছে এই সমীকরণগুলো আমরা কাজে লাগাবো। তার আগে তোমাদের শাহজাহান তপন স্যারের গাণিতিক উদাহরণ 4.49 289 পৃষ্ঠা, এই ম্যাথটা সলভ করো তো। গাণিতিক উদাহরণ 4.49, পেজ হচ্ছে
289। স্যার ভাবের আমার সাথে কাছে তো সাধারণত মনে করে আচ্ছা, শাহজাহান তপন স্যারের বই নাই? আচ্ছা, যাদের কাছে বই নাই আমি বলে দিচ্ছি। যে স্যার, আচ্ছা, অন্যরা করো। ওইখানে বলা আছে একটা ভেলার উপরে দুইজন ছেলে দাঁড়ায় আছে। ভেলা হচ্ছে নৌকার মতো আর কি, কলা গাছের তৈরি জলযান বলতে পারো। এটা দিয়ে নদী পারাপার হওয়া যায়, ছোট জলাশয় পার হওয়া যায়। তো ভেলার দুই প্রান্তে দুইজন ছেলে দাঁড়ায় আছে, এখানে একজন দাঁড়ায় আছে, এখানে একজন দাঁড়ায় আছে। ভেলাটার ভর দেয়া আছে 200 কেজি। ভেলাটার ভর দেয়া আছে 200 কেজি, আর ছেলে দুটার ভর, একটার ভর দেয়া আছে 40 কেজি, এই ছেলের ভর দেয়া আছে 40 কেজি, আর এই ছেলের ভর দেয়া আছে 70 কেজি। তো ভেলাটা স্থির ছিল। বলছে যে দুইটা ছেলে বিপরীত দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। তো তাহলে যখন লাফ দিয়ে ছেলেরা চলে গেছে, লাফ দিয়েছে, পানিতে পড়ে গেছে, চলে গেছে, তখন এই ভেলাটার গতি কোন দিকে হবে? ভেলাটার গতি ধরলাম v3, এটা কোন দিকে হবে? তোমরা কি করতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা,
কেউ কি V3 পেয়েছো? স্যার 0.6। হ্যাঁ, বলতে হবে, দিক বলতে হবে, যেহেতু বেগ ভেক্টর রাশি, দিক বলতে হবে। 0.6 কোন দিকে? ডান দিকে না বাম দিকে? জি স্যার। স্যার স্যার প্লাস যেদিকে। প্লাস যেদিকে। আচ্ছা, প্লাস তুমি কোন দিকে ধরছো সেটা তো আমি জানি না। আমি তো প্লাস ধরছি হলো 70-র দিকে, আর মাইনাস ধরছি হচ্ছে 40-র দিকে। নির্দিষ্ট করে বলতে হবে উত্তরটা, যে তুমি যদি প্লাস এই 40-র দিকে যদি প্লাস ধরে থাকো, উত্তর যদি প্লাস আসে, তাহলে বলতে হবে যে 40 কিলোমিটারের বালক যেদিকে লাফ দিছে, আমার ভেলাটা সেদিকে যাবে। আর যদি তুমি আমার মতো উল্টা দিকে ধরে থাকো, তাহলে তোমার রেজাল্ট আসবে মাইনাস। তো তখন বলতে হবে 70 কিলোমিটার বালক যেদিকে লাফ দিছে তার উল্টা দিকে। ঠিক আছে? আচ্ছা, স্যার আমরা প্লাস আসছে। আচ্ছা, প্লাস তো প্লাস আসতে পারে, মাইনাসও আসতে পারে। আমি যেটা ধরছি এখানে মাইনাস আসবে, তোমার বইয়ের থেকে ব্যতিক্রম। আচ্ছা, আমি তোমাদের সমীকরণটা একটু বলি। আমি কালকে যখন তোমাদের সমীকরণ দিছিলাম, এরকম ডট দিছিলাম, এটা ইচ্ছা করে দিছিলাম। যদি 2-এর অধিক বস্তু হয় তখন সমীকরণটা কেমন হবে? তখন সমীকরণটা হবে এরকম, m3 v03, আর এখানে m3 v3, এভাবে যুক্ত হবে। যত বস্তু আছে সবগুলার ভরবেগের যোগফল, আদি ভরবেগের যোগফল শেষ ভরবেগের যোগফলের সমান হবে। ওকে, এটা হলো আমাদের ইকুয়েশন। তাহলে এখন এই ইকুয়েশনটা আমরা যদি এখানে ব্যবহার করি, যেহেতু আমাদের 3টা বস্তু, ভেলাটাও এখানে আমাদের সিস্টেমের মধ্যে চলে আসছে, গতিশীল হবে। আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে। আরেকটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি করছি, 4 মিটার পার সেকেন্ড। দেখো, এটা ধরছি আমি 70 কেজি বস্তুর যে বেগটা, ওইটাকে 4 মিটার পার সেকেন্ড দেখাইছি, পজিটিভ দেখাইছি। তার মানে আমি এই দিকটাকে পজিটিভ দেখাইছি, তাহলে এই দিকটা নেগেটিভ হবে। তো 40-র জন্য যখন ভর দেখাইছি, দেখো m2 এর জন্য যখন বেগ দেখাইছি, তখন কিন্তু মাইনাস দেখাইছি, দুইটা যেহেতু বিপরীত দিকে। ও ওকে, তাহলে এখন আমরা মানটা বসাই। দেখো, সবার তোমাদের প্লাস আসছে, বইয়ের মধ্যে যেভাবে করে দেওয়া আছে, আমার দেখো মাইনাস আসবে। তাহলে আমি উত্তরটা কিভাবে লিখবো, এটা তোমাদের দেখানোর জন্য আমি ইচ্ছা করে বইয়ের মতো করে করি নাই। তাহলে আমাদের জানা আছে m1 v01 প্লাস m2 v02 প্লাস m3 v03 ইকুয়াল m1 v1 m2 v2 m3 v3, কারণ 3টা বস্তু। এখন দেখো, প্রত্যেকটার আদিবেগ, এই যে v01 v02 v03, প্রত্যেকটা আদিবেগ 0, তাহলে সামনে সবগুলা গুণফলই হবে 0, ভর যতই হোক, যেহেতু আমাদের বেগ 0, তাহলে সামনে সবগুলার ভরবেগ 0 হবে। মানে শুরুতে সবার ভরবেগ 0 ছিল। এখন তাহলে কি হবে, বাকিগুলার গুণফল একটু করে দেখি। m1 v1, m1 এর মান দেয়া আছে 70 × 4, m2 এর মান দেয়া আছে 40 × -4, বিপরীত দিকে। আর m3 এর মান আমরা জানি অবশ্যই 200, v3 এর মান আমরা জানি না। এখন আমরা একটু সলভ করার চেষ্টা করি, v3 এর মান বের করব। তাহলে 200 v3 ইকুয়াল কত আসে, 4 7 28, 280, 280 4 4 16, তাহলে 100, 280 থেকে 160 বাদ দিলে 120, 120 থাকে। এখন যদি আমরা আচ্ছা ওই পাশে নিয়ে গেলে 120 মাইনাস হয়ে যাবে। আমরা যদি v3 মান বের করি, তাহলে বের হয় -0.6 মিটার পার সেকেন্ড। তোমাদের বইতে ওই 70-র দিকে এই গতিটাকে মাইনাস দেখাইছিল, আর 40-র দিকের গতিটাকে প্লাস দেখাইছিল, এই জন্য উত্তরটা বিপরীত আসছে। কোনো সমস্যা নাই। তুমি এখন যেহেতু আমরা যেহেতু বাম পাশের দিকটা পজিটিভ ধরছিলাম, তাহলে রেজাল্ট দেখে বুঝতেছি বস্তুটা ডান দিকে যাবে, বস্তুটা ডান দিকে যাবে। বাম পাশের দিক পজিটিভ ধরছিলাম আমরা, যেহেতু উত্তর নেগেটিভ আসছে, তাহলে বস্তুটা ডান দিকে যাবে। তো তোমাকে বলতে হবে যে ডান দিকে, বা 40 কেজি ভরের বালক যেদিকে লাফ দিচ্ছে ওই দিকে 0.6 মিটার পার সেকেন্ড বেগে ভেলাটা
যাবে। ওকে, মানের সাথে সাথে দিক বলে দিতে হবে। এবার হচ্ছে মনে করো আমাদের এরকম দুটা বস্তু আছে M1, আচ্ছা এমটাকে উপরে লিখি, আর একটা বস্তু আছে M2 এরকম। এখন এরা একটু কোনাকুনি আসতেছে, একটু কোনাকুনি এসে এখানে সংঘর্ষে লিপ্ত হইলো, এখানে সংঘর্ষ হইলো। তারপরে আবার শেষে আবার কোনাকুনি একটা পথে চলে গেল, কোনাকুনি একটা পথে চলে গেল। এই ক্ষেত্রে কি আমাদের যে সমীকরণ আছে এই সমীকরণটা কি ব্যবহার করতে পারবো সরাসরি? M1 V1 M2 V2 এই সমীকরণটা কি ব্যবহার করতে পারবো? না স্যার। উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে আমরা ওই সমীকরণ যেটা পড়ছি সেটা হচ্ছে একমাত্রিক সমীকরণ। আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা, দেখবা ভরবেগের সংরক্ষণশীলতা যখন সংজ্ঞা দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে যে কোনো একদিকে ভরবেগ ধ্রুব থাকে, যে কোনো একদিকে ভরবেগ ধ্রুব থাকে, মানে যে কোনো একদিকে x অক্ষ বরাবর হইলে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর হলে y অক্ষ বরাবর। এখানে তো এই বস্তুটার ভরবেগ তো এইদিকে আর এই বস্তুটার ভরবেগ তো এইদিকে, দুটো তো একই দিকে না। আগে আমরা এতদিন যা পড়ছি সবই সোজাসুজি একজন আরেকজনের পেছনে চলতেছিল বা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ওইখানে আসলে সব একই দিকে ছিল, মাঝখানে কোণের বিষয়টা কনসিডার করার দরকার পড়ে নাই। কিন্তু এখন আমাদের কোণের বিষয়টা কনসিডার করতে হবে। আমরা দেখি কোণের বিষয়টা কিভাবে কনসিডার করব। আমাদের হয়তো বোর্ড পরীক্ষায়ও নাও আসতে পারে, কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8-এ এই কনসেপ্টটা কিন্তু তোমার কাজে লাগবে, না হলে তুমি আধুনিক পদার্থবিজ্ঞানের কম্পটন ইফেক্ট বুঝবা না। আমরা তাহলে দেখি যে এই একমাত্রিক সমীকরণটাকে কিভাবে এখানে কাজে লাগাবো। এর জন্য আমাদের যেটা দেয়া থাকতে হবে সেটা হচ্ছে x অক্ষের সাথে M1 বস্তুটা কত কোণ উৎপন্ন করছে, M2 বস্তুটা কত কোণ উৎপন্ন করে আছে, একইভাবে সংঘর্ষের পরে এরা কত কোণ উৎপন্ন করে আছে, সবগুলো দেয়া থাকতে হবে। যদি সবগুলো জানি তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সবগুলো যদি জানি, ধরে নিই আমরা যে সবগুলো দেয়া আছে, এটা θ1 দেয়া আছে, এটা θ2 দেয়া আছে, এইটা দেয়া আছে θ1 প্রাইম মানে পরিবর্তন হয়ে গেছে, এটা θ2 প্রাইম পরিবর্তন হয়ে গেছে, এটা যথারীতি V01 V02, এটা V1, এটা V2 দেয়া আছে। তাহলে আমরা এটাকে একমাত্রিকে পরিণত করে ফেলবো। এখন কিভাবে পরিণত করব? যেহেতু আমাদের কোণ দেয়া আছে, তাহলে এই ভিটা θ2 কোণে আছে x অক্ষের সাথে, তাহলে x অক্ষ বরাবর এই v এর উপাংশ আমরা বের করে ফেলতে পারি। x অক্ষ বরাবর এই v এর উপাংশ হচ্ছে V02 cos θ, আমরা জানি এটা। আবার এই V01 এর x অক্ষ বরাবর উপাংশ বের করে ফেলতে পারি, V01 cos θ। একইভাবে এই M1 এর M1 ভরের শেষ বেগ যেটা V1, এটার x অক্ষ বরাবর যে উপাংশ সেটা আমরা বের করে ফেলতে পারি, এটা হচ্ছে V1 cos θ1 প্রাইম। তাহলে V2 এর ক্ষেত্রেও cos θ2 প্রাইম। এখন হচ্ছে যে বাকি রইল এই বেগের y অক্ষ বরাবর উপাংশ বের করা। এখন আমরা y অক্ষ বরাবর উপাংশটাও বের করে ফেলি। y অক্ষ বরাবর উপাংশ কত হবে? এদিকে একটা উপাংশ আর এদিকে আরেকটা উপাংশ। আমরা জানি একটা যদি cos হয় আরেকটা sin, তাহলে V01 sin θ1, আর এখানে V02 sin θ2। আর এখানে একটু দূরে লিখলাম, এখানে লিখলাম, এখানে কাছাকাছি লিখলে একটু বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে, এখানে লিখলাম sin এর উপাংশগুলো এখানে লিখলাম। তাহলে এখানে sin এর উপাংশগুলো কত হবে? V2 sin θ2 প্রাইম, আর এখানে V1 sin θ1 প্রাইম। খেয়াল করে দেখো যে আমরা শুধু বেগকে x অক্ষ বরাবর উপাংশে ভাগ করছি আর y অক্ষ বরাবর উপাংশে ভাগ করে নিছি, আর কোনো কিছু করি নাই। তাহলে আমাদের বর্তমানে সমীকরণ গুলো কিরকম আছে একটু দেখি।
আমাদের রাশিগুলোর কি অবস্থা সেটা দেখি। যেগুলো আমাদের দরকার এগুলো ছাড়া বাকিগুলো আমি কেটে দিচ্ছি। যেগুলো আমাদের দরকার এগুলো ছাড়া আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এটা রাখলে ভালো হতো। দেখো আমাদের দেখো এক্স অক্ষ বরাবর দুইটা বেগ আছে, দুইটা আদি বেগ আছে আর দুইটা শেষ বেগ আছে। আবার ওয়াই অক্ষ বরাবর দুইটা আদি বেগ আছে, এই যে দুইটা আদি বেগ আছে, দুইটা শেষ বেগ আছে। এখন আমরা আমাদের যে সমীকরণগুলো ছিল এই সমীকরণগুলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের জন্য লিখবো প্রথমে, তারপরে বেগের উপাংশগুলো বসাই দেবো। কিভাবে আমি দেখাচ্ছি। আমাদের সমীকরণ ছিল m1 v01 প্লাস m2 v02 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর যে কোনো একটা সমীকরণ ছিল ভরবেগের সংরক্ষণশীলতা। এখন এই যে এক্স অক্ষ বরাবর যখন হিসাব করব তখন v1 এর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা লিখতে হবে, v1 cos θ1, আর v2 এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা লিখতে হবে cos θ2। একইভাবে শেষ বেগ যেটা ছিল সেটাও লিখে দেই cos θ1 প্রাইম, আর এখানে cos θ2 প্রাইম। এখন ওয়াই অক্ষের জন্য আমরা একই ঘটনা ঘটাবো, m1 v01 প্লাস m2 v02 m1 v1 প্লাস m2 v2। কিন্তু ওয়াই অক্ষের দিকে একটু প্রবলেম আছে। দেখো এক্স অক্ষের দিকে যখন বেগগুলা বের করছিলাম আমরা দুইটা উপাংশই এক্স অক্ষের ডান দিকে ছিল, আদি বেগের উপাংশ ছিল, শেষ বেগের উপাংশ ডান দিকে ছিল, একই দিকে ছিল, এই জন্য দুইটাই পজিটিভ বসাইছি। কিন্তু ওয়াই অক্ষের দিকে উপাংশ দেখো সবসময় একটা আরেকটা বিপরীত দিকে, এটা এই সাইনটা উপরের দিকে আর এই সাইনটা নিচের দিকে। তাহলে একটা যদি প্লাস বসাই আরেকটা মাইনাস বসাইতে হবে। আমরা যদি v1 একটা প্লাস বসাই, v1 sin θ1 এটা যদি প্লাস বসাই তাহলে এখানে কি হবে মাইনাস, কারণ হচ্ছে এটা বিপরীত দিকে। ঠিক আছে, বিপরীত দিকে তুমি v1 এর সামনে সরাসরি মাইনাস দিতে পারো। উপরের দিকে যেহেতু পজিটিভ ধরছি তাহলে এখানে sin θ1 টা পজিটিভ আর এইখানে sin θ2 টা নেগেটিভ। আচ্ছা, পজিটিভ নেগেটিভের ব্যাপারটা কি বুঝতে পারছো যে কেন পজিটিভ বসালাম কেন নেগেটিভ বসালাম? জি স্যার। স্যার কজেরটার ক্ষেত্রে না বুঝলাম না, আরেকবার যদি বলতেন ভালো হতো। কোনটা? কজের যে দুইটাই প্লাস হয়েছে। হ্যাঁ, কজের যে উপাংশ যখন বের করছি আমরা তখন আমরা দেখছি যে দুইটারই দিক একই হয়, এক্স অক্ষের ডান দিকে হয়। তাহলে দুইটাই আমাদের যখন কোনো একটা ঘটনা দেখছিলাম আমরা, কোনো একটা ঘটনা যখন ঘটে তো তখন যদি দুইটা বেগের দিকই একই হয় তাহলে একটা যদি 4 হয় তাহলে আরেকটাও প্লাসই হবে, তাই না? একটা যদি প্লাস হয় আরেকটা প্লাসই হবে। যদি এরকম মুখোমুখি সংঘর্ষ হয়, মনে আছে মুখোমুখি সংঘর্ষ হয়, একটা যদি প্লাস হয় আরেকটা কিন্তু মাইনাস দিতাম আমরা, মনে আছে? যেহেতু বিপরীত দিকে একটা যদি -4 হয় তাহলে আরেকটা +4 হবে, এরকম করতাম। যেহেতু কজের দুইটাই ডান দিকে আমরা পাচ্ছি, এখানে কজের দুইটাই যখন আমরা উপাংশ বের করছিলাম, আমি তো মুছে দিছি, কজের দুইটাই যেহেতু ডান দিকে পাইছি তার মানে এই দুইটাই পজিটিভ। কিন্তু যখন আমরা সাইনের মানগুলো বসাইতে যাচ্ছি, সাইনের মানগুলো যখন বসাইতে যাচ্ছি তখন দেখো দুইটা কিন্তু একই দিকে না, সাইনের একটা উপরের দিকে আরেকটা নিচের দিকে। একটাকে যদি আমি প্লাস বলি আরেকটাকে অবশ্যই মাইনাস বলতে হবে। এই জন্য আমি θ1 যেটা এটাকে প্লাস বলছে যেহেতু, এই জন্য θ2 যেটা নিচের দিকে যেটা এটাকে মাইনাস বলছে যেহেতু বিপরীত দিকে। আচ্ছা, আমি তোমাদের একটা প্র্যাকটিস দেই বলতে হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা করো, মনে হয় তোমরা পারবা। আচ্ছা, হোমওয়ার্কটা এরকম যে একটা বস্তু আমি ছবি আঁকি, তোমরা ছবিটা স্ক্রিনশট আকারে নিতে পারো। 5 কেজি ভরের একটা বস্তু, এটা 5 কেজি ভরের একটা বস্তু, এটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখানে 2 আচ্ছা
10 কেজি ভরের একটা বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। তারপরে 2 কেজি ভরের বস্তুটা, সরি 5 কেজি ভরের বস্তুটা 30 ডিগ্রি কোণে উপরের দিকে চলে গেল। তাহলে 10 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাবে, এর বেগ কত হবে সেটার মানও বের করবা। আর V2 যদি বলো তাহলে V2 এর মানও বের করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। x অক্ষ বরাবর উপাংশে মান বসায়, y অক্ষ বরাবর উপাংশে মান বসায় দুটো সমীকরণ সলভ করলে থিটা আর V2 এর মান বের হয়ে আসবে। মনে হয় তোমরা পারবা। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তারা চলে যাবা।